রেইনকোট এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গল্পের নাম হলো রেইনকোট। এই গল্পটি প্রায় এইচএসসি পরীক্ষাতেই এসে থাকে, তাই তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও অবশ্যই রেইনকোট গল্পটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি গল্প। চলো রেইনকোট গল্পটি কি সম্পর্কে আগে তা জেনে নেওয়া যাক। রেইনকোট গল্পটি মূলত মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ সময়, ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মেধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোট পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পের এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই বঞ্চনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। চলো রেইনকোট গল্পটি এবার পড়ে নেওয়া যাক। একটি কথা তোমরা সবসময় মনে রাখবে, রেইনকোট গল্পের মূল চরিত্র হলো নুরুল হুদা ও তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু। এই দুইটা কথা তোমরা সবসময় মনে রাখবে। গল্প শুরু করা যাক। ভোররাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনেও আছে, যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্যে, তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলার বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এখানে বোঝাচ্ছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নুরুল হুদা বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকবে, এটিই বোঝাচ্ছে। কিন্তু নুরুল হুদা তারপর বলছে, তার হলো কই, ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়ানাড়া শেষ, হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেলল। কে বলছে এটা? নুরুল হুদা। সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে। এই যে তাকে দরজায় প্রবল কড়া নেড়েছে নুরুল হুদা, তাই ভাবছে যে তার ঘরে বোধহয় মিলিটারি চলে আসলো। আল্লাহ গো, আল্লাহুম্মা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নুরুল হুদা তো ভয়ে আতঙ্কে একদম শেষ। এই দোয়া পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সবসময় রেডি রাখে ঠোঁটের ওপর।
কোন দিন থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপি মাথায় দিতে ভুলে গেল। কে ভুলে গেল? নুরুল হুদা। দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। কার ইচ্ছে করছে? নুরুল হুদার। কিন্তু লোকটা চিনচিনে গলা, গম্ভীর স্বরে হাঁকে, সারনে সালাম দিয়া। বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া, অভিযানে হোগা। মানে এই প্রিন্সিপালের পিয়ন বলে যে হচ্ছে এখনই যেতে হবে, তলব কিয়া, এখনই যেতে হবে, আভি জানা হোগা। তখন নুরুল হুদা বলে, কি ব্যাপার? তখন পিয়নটি বলে, বেশি কথা বলার সময় নয়। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে मिस्क्रियान लाग इलेक्ट्रिसिटी ट्रांसफार्मर तोड़ दिया और ऊपर जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। এখানে বোঝাচ্ছে সেই পিয়নটা পাশের খাম্বার ইলেকট্রিসিটি তোড় দিছে, ভেঙে ফেলেছে এবং বের হওয়ার সময় প্রিন্সিপালের বাড়ির ভিতরে গ্রেনেড ফেকেছে, তার বাড়ির গেট ভেঙে ফেলেছে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। এটা মনে রাখবা, কোথায় মিলিটারি ক্যাম্প, এটা পরীক্ষায় আসতে পারে। কলেজের জিমনাশিয়ামে। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা। মানে কলেজের জিমনেশিয়াম মিলিটারি ক্যাম্প এবং প্রিন্সিপালের বাড়ির গেট একদম পাশাপাশি, এই জন্য এখানে বলছে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা মানেই প্রিন্সিপালের বাড়ির গেটে অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায়। ক্যাসে? কে জানতে চায়? নুরুল হুদা। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপ হি ক সাকতা। পিয়নকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, নুরুল হুদা। কিন্তু পিয়ন বলে ওইটা তো আপনিই বলতে পারেন। মানে সেই বা বলবে কি করে? তখন নুরুল হুদা বলছে যে আমিই বা বলবো কিভাবে? পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি? এই যে মিসক্রিয়ান্ট বলতে বোঝায় এখান তখনকার পাকিস্তানি হানাদার বাহিনী, মিসক্রিয়ান্ট বলতে দুষ্কৃতকারী বোঝাতো, মুক্তিযোদ্ধাদের মিসক্রিয়ান্ট বলতো। নুরুল হুদা বলছে আমাকে কি মিসক্রিয়ান্টদের লোক ভাবো নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বঠিয়ে চা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। নুরুল হুদা বলে যে ইসাক মিয়া আপনি বসেন, চা খান, আমার 5-7 মিনিট লাগবে। তখন ইসাক মিয়া বলে নেহি, না। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুল সাত্তার মির ঢাকা ঘর জানে হোগা। মানে আব্দুল সাত্তার মিধার ঘর যেতে হবে। आप अभी आइए, एक कर्नल साहब पहुँच गया, सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आए। সে বলছে আব্দুল সাত্তার মির্ধাকের ঘর যাওয়ার পরে আপনি আসেন। এক কর্নেল সাহেব চলে আসিছে, প্রফেসর সবগুলো প্রফেসরের জাতি বলেছে তাড়াতাড়ি আসেন। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়।
রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে, আরও নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোনকালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। কেন উর্দু বলে? তার পরদাদার ভাইরার মামু না কে দিল্লির এক সাহেবের খানসামা মানে খাবার পরিবেশন করত, সেই সুবাদে এখন প্রিন্সিপালের পিয়ন দিনরাত উর্দু বলে। সে এখন কর্নেলের মতো। যেতেই হবে অসময়ে বৃষ্টিতে ভিজে, তোমার হাঁপানির টানটা আবার। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি আর চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর ওপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্যে কর্নেলের কাছে এই দাবিটুকু করবে না? পাকিস্তানের জন্যে প্রিন্সিপাল দিনরাত দোয়া-দরুদ পড়ছে, সময় অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। এগুলো কি? শহীদ মিনারগুলো কি? শহীদ মিনারগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তান যদি বাঁচাতে হয় সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরাতে হবে। বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল কে? প্রিন্সিপাল। কখন করেছিল? এপ্রিলে। এগুলো সব মনে রাখবা। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাটা ওপরাতে হবে। তা মিলিটারি ডক্টর আফাস আহমেদের পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। তাহলে প্রিন্সিপালের কথা শুনেছে পাকিস্তানি মিলিটারি। গ্রামগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। শহীদ মিনার ভেঙে ফেলেছে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নেই। তা আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার ভুল গেছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধ তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা সাব অর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুরের ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয় এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রেন্টরা সব খতম। মিসক্রেন্ট মানে মুক্তিযোদ্ধা, দুষ্কৃতকারীরা সব খতম। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এম রিমেন্স দি সেম। আমাদের লক্ষ্য একই, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড
রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল, মানে মানুষের হাতে ক্ষমতা তুলে দিবে। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো। বইয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু, বইয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। বাড়ি থেকে হ্যাঁ তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুন মাসে, জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আশ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্যে লেগে গেল হন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এই যে এটা মনে রাখবা, মিলিটারি লাগার পর থেকে 4 বার বাড়ি পাল্টানো হলো, এটি গুরুত্বপূর্ণ। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেট গানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর ওপর বউ যদি মিন্টুর কথা তোলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারোর কোনো মাথা ব্যথা নাই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না, এ ধরনের ভাবনা ধারের কাছে ঘেঁষতে দেওয়া ঠিক না। নিচের ফ্ল্যাট থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। দেখি তো ফিট করে কিনা। আসমা গিয়ে এসে তার গায়ে রেনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়। রেনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়ল অস্ত্রশস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকানি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়,
আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভ্যাবাচ্যাকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনাবোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিশেমিশি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিজের সঙ্গে তার সামহাউ অর আদার ইনভলভড, তাই সে তো বাপু এসব থেকে শতহাত দূরে। এখানে কি বলছে? প্রিন্সিপাল বলেছে মিলিটারি যাদের ধরে এমনি এমনি ধরে না, তাদের কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, দুষ্কৃতকারী তারা। তখন আবার আমাদের মূল ক্যারেক্টার বলছে তা সে তো বাপু এসব থেকে শতহাত দূরে, তাকে আবার মিলিটারি কেন ধরবে? শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে। কে মিলিটারি মারে? মিন্টু। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে ট্যুর শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস টিলাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগ্রাফ ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোসে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদ খ্যাস গলায় হিন্দুস্থান ও মিসক্রিয়েন্টদের আশু ও অসম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। আফাজ আহমেদ খ্যাস গলায় কি বলে? হিন্দুস্থান মানে ভারত ও মিসক্রিয়েন্টদের মানে মুক্তিযোদ্ধাদের, আশু অসম্ভবী পতন মানে অবশ্যই তাদের পতন হবে, নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উদ্ধুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়াও সে করছে না। রেনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম। কি মজা, তার গায়ে লাগে না এক ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পাঞ্চে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব অ্যার্টিলারি না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ। ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তার রেনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেনকোটের ভেতরে কি সুন্দর ওম। মিন্টুটা এই রেনকোট রেখে গিয়ে কি ভালোই করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। মিলিটারির লরির ল্যাজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পানবিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে
দোকানদার তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিচ্ছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম, না কন্ডাক্টর সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এজন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি যে তার রেনকোটের পানির বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পিছনের দিক থেকে 2জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে। রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এই পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যেই সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3জন যাত্রী। এদেরকে সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারির কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এরা ছোট সেখানে লুটপাট অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। 3টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোকাচোকি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেনকোটে তার কাজ হচ্ছে। চোর, ছ্যাঁচড়ো, পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথায় অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামালে সে দেখল একে একে 9জন প্যাসেঞ্জার বাসে উঠল। সে বেশ খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9জনের 3জন আরে রাখো এবং একজন রাখো বলতে বলতে নেমে পড়ল ধরফর করে।
শেষের জন বোধহয় এমনই অর্ডিনারি চোর, সিসকে চোর হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধমুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষল। তখন তাকে তাকাতে হয় বায়ে। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা ক্র্যাক ডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলি ভুল হলো গো। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ায় ধাক্কা রেনকোটের তোপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে তিনতলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেট গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারোর ঘুম হয়নি সে রাতে। ছেলেমেয়ে নিয়ে ছেলেমেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তার দেখতে থাকে। রাস্তার ওপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণ জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছে করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট। মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার ওপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্গঠনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেট গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভেতরে কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকের টিপটিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে।
তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনির নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সূচালো হয়ে আছে এবং সূচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাতে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়ানাকে। সূচালো চোখে গোপের নিচে ও নাক, গোপ ও চোখের আশেপাশের ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারির চোখা চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেনকোটের ওপর। মনে হয় রেনকোটের পানি ফোঁটগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তোপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারেকটি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএসসি এস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শ্যাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদরেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উদ্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বলল এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয়, ঠিক, অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য 1টা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার।
ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নাম বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল। ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কী যে বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করেছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এখানে বুঝিয়েছে রাশিয়ায় ওই যে বরফ পড়ে, বরফের কারণে তাদের শত্রুরা যুদ্ধ করতে পেরেছিল না। আমাদের বর্ষাকালে শত্রুরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এটাই হচ্ছে এই লাইনের ব্যাখ্যা। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাটা বুঝিয়েছিল? তার ওপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কতক্ষণ পর সে বুঝতে পারে না। মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সম্মাননে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কতক্ষণ পর সে জানে না। মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেঁটেখাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদের লাগানো একটি আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বৃত্তহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার ওপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না।
তো তোমরা এখানে কি বুঝলে? সামান্য একটি রেইনকোটের জন্য নুরুল হুদার দেশপ্রেম সাহস সব জেগে ওঠে। তোমরা গল্পটি নিজেরাও মনোযোগ দিয়ে পড়বে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।